শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সেই সাথে একুশে সকালের প্রতিদিনের একুশের কুইজ। দর্শক, শুরুতে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার, বসন্তের 5ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 18ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 19শে শাবান 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 56 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 29 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশাও পড়বে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, এই পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই সেগমেন্টটিতে। সারস ক্রেন নামে পরিচিত গ্রুইফর্মস বর্গের গ্রুইডে গোত্রের বড় লম্বা পা বিশিষ্ট জলাশয়ে বিচরণকারী একটি পাখি। এদের গলা আর ঠোঁট সরু ও লম্বা এবং ডানা শক্তিশালী হয়। উত্তর আমেরিকা, পূর্ব গোলার্ধ ও অস্ট্রেলিয়ার বাসিন্দা এই আকর্ষণীয় পাখিটি স্ত্রী পুরুষ নির্বিশেষে উজ্জ্বল রঙের হয়। সারা বিশ্বে সারস প্রজাতির সংখ্যা প্রায় 15। তন্মধ্যে বাংলাদেশে 2 প্রজাতি রয়েছে, একটি পরিযায়ী এবং একটি স্থায়ী বাসিন্দা। আফ্রিকার ঝুঁটিদার সারস আদি সারসদের নিকটতম উত্তরসূরি। তা থেকে অবশিষ্ট 14 প্রজাতির সারসের উৎপত্তি বলে ধারণা করা হয়। বকের মতো দেখতে হলেও এরা বংশগতভাবে বকের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। বক ওড়ার সময় গলা গুটিয়ে রাখে, কিন্তু সারস ওড়ার সময় গলা লম্বা করে ওড়ে। এরা উচ্চ কণ্ঠ, প্রণয় আচরণ, একগামিতা ও বাচ্চার প্রতি যত্নের জন্য খুবই প্রসিদ্ধ। কয়েক প্রজাতির সারস পরিযায়ী স্বভাবের হয়। বছরের নির্দিষ্ট সময় এরা বহু দূরে পাড়ি জমায়। আবার কিছু প্রজাতির সারস পরিযায়ী স্বভাবের নয়, সেক্ষেত্রে প্রজনন মৌসুমে এরা জোড়ায় জোড়ায় থাকে। একটি সারস দম্পতি কয়েক একর জলাভূমি ও তৃণভূমি প্রজনন ক্ষেত্র হিসেবে দখলে রাখে। তারা বিরান এলাকায় অগভীর পানিতে মাচানের মতো বাসা বানায় এবং 2টি ডিম পাড়ে। স্ত্রী ও পুরুষ পাখি পর্যায়ক্রমে ডিমে তা দেয় এবং বাচ্চা লালন পালন করে। পরবর্তী প্রজনন মৌসুমের আগ পর্যন্ত বাচ্চা স্ত্রী ও পুরুষ সারসের সঙ্গে থাকে। বাংলাদেশের একমাত্র স্থায়ী সারস পাখিকে দেশি সারস বলে। এর বৈজ্ঞানিক নাম গ্রুসান্টিগোন। এই পাখি উড়তে সক্ষম এমন পাখিদের মধ্যে দীর্ঘতম, প্রায় 1.8
8 মিটার পর্যন্ত হয়। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। ধূসর শরীর আর গাঢ় লাল মাথা দেখে খুব সহজে এদের এ অঞ্চলের অন্য সব সারস থেকে আলাদা করা যায়। অগভীর জলাশয়ে আর জলাভূমিতে এরা তৃণমূল, শল্ক, পোকামাকড়, চিংড়ি, ছোট স্তন্যপায়ী ও মাছ খুঁজে বেড়ায়। এরা সারা জীবনের জন্য জোড় বাঁধে। জোড়ার একটি মারা গেলে অন্যটি না খেয়েই মারা গেছে এমন রেকর্ডও রয়েছে। ভারতে দেশি সারস বৈবাহিক স্থায়িত্বের প্রতীক। এরা অসম্ভব এলাকা কাতর প্রাণী। প্রতিটি জোড়া নিজেদের জন্য একটি বিশেষ এলাকার সৃষ্টি করে এবং সেই এলাকায় অনুপ্রবেশকারীকে বরদাস্ত করে না। দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশে বিভিন্ন প্রজাতির সারস দেখা যায়। বেশিরভাগ সারস বর্তমানে আন্তর্জাতিকভাবে বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সারস পাখির বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। তবে ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে কলা দিয়ে কেক বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ডেজার্টটি বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো কলা, চিনি, বাটার, ডিম, ভ্যানিলা, ভোজ্য তেল, দুধ, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, চকলেট চিপস ইত্যাদি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে কলা দিয়ে কেক বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এ পর্যায়ে আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি,
আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। আর সেই জানা অজানা তথ্য নিয়ে আমাদের এবারের আয়োজন অজানা তথ্য। কলমের ইতিহাস খুবই প্রাচীন, আর এই ইতিহাসের মাধ্যমে কলম এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যার প্রয়োজন রয়েছে সবখানে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস, আদালত, বাড়ি, দোকান, বাজার সহ সব জায়গায় কলমের গুরুত্ব অনস্বীকার্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই কলমেও। কলম আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস জানাবো এই সেগমেন্টটিতে। কলমের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম ব্যবহার শুরু করে। সে সময় লেখা হতো বিভিন্ন গাছের পাতা, বাকল এবং পশুর চামড়ার উপর। একটি কাঠির ডগায় তামার নিবের মতো বা ধাতব কিছু একটা পরিও লেখা শুরু হয়। পাখির পালকের দ্বারা তৈরি কলমকে কুইল বলা হয়। সাধারণত রাজহাঁস কিংবা বড়সড় পাখির ডানার পালক দ্বারা এ ধরনের কলম তৈরি করা হয়। একটি ধাতব নিব কাঠের হাতলের সঙ্গে লাগিয়ে নিব কলম তৈরি করা হতো। প্রতিবার লেখার আগে এটি কালির পাত্রে চুবিয়ে নিয়ে হতো। ক্যালিওগ্রাফি, অলঙ্করণ ও কমিক্স আঁকার ক্ষেত্রে এ কলম এখনো ব্যবহার করা হয়। বিশ্বের প্রথম ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম আবিষ্কৃত হয় 953 সালে। মিশরের শাসক মাদ আল মুইজের আমলে এই কলম আবিষ্কার হয়। 1884 সালে L.E. ওয়াটারম্যান আবিষ্কার করেন আধুনিক ফাউন্টেন পেন। এর নিব তৈরিতে প্রয়োজন হতো 14 ক্যারেট সোনা। ডগা তৈরিতে লাগতো ইরিডিয়াম। 1988 সালে মার্কিন উদ্ভাবক জন লাউড তৈরি করেন বল পেন। কলমের নিবের মুখে লাগালেন এক ঘূর্ণিগোলক, যা লেখার সময় ঘুরতে থাকতো এবং কালি বের হয়ে আসতো। জন লাউডের প্রায় 50 বছর পর একই প্রযুক্তি নিয়ে হাজির হন হাঙ্গেরীয় দুই ভাই। লেডিস লাস বিরো ছিলেন একজন সাংবাদিক, তার ভাই জর্জ রসায়নবিদ। ভাইয়ের সহায়তায় লেডিস লাস বিরো এই কলম তৈরি করে ফেললেন। 1943 সালের 10 জুন ইউরোপিয়ান প্যাটেন্ট তৈরিতে বিরো ভাইয়েরা প্যাটেন্টের আবেদনপত্র পূরণ করেন। এই দিনকে বিশ্বব্যাপী বল পয়েন্ট দিবস হিসেবে পালন করা হয়। আমরা যে কলমকে বল পয়েন্ট পেন নামে চিনি, ইংল্যান্ডের সেই কলম এখনো বিরো পেন নামে পরিচিত। 1945 সালে 10 জুন ইউরোপিয়ান পেটেন্ট অফিসে বিরো ভাইয়েরা পেটেন্টের আবেদনপত্র পূরণ করেন। এই দিনকে বিশ্বব্যাপী বল পয়েন্ট দিবস হিসেবে পালন করা হয়। 1945 সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কে একটি দোকানে বল পয়েন্ট কলম বিক্রি হয় প্রতিটি $12.5। প্রথম দিনে 10,000 কলমের চালান শেষ হয়ে যায়। প্রথম দিকে নাসা যখন মহাকাশ যান পাঠানো শুরু করলো, তখন বুঝলো যে বল পয়েন্ট কলম অভিকর্ষ ছাড়া কাজ করবে না। তখন $1 মিলিয়ন বিনিয়োগ করা হলো এমন এক কলম বানানোর জন্য, যেটা যে কোনো পৃষ্ঠে যে কোনো কোণের শূন্যের নিচে বা উপরে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত কাজ করবে। তখন আমেরিকান শিল্পপতি এবং কলম প্রস্তুতকারক পল সি ফিশার স্পেন পেন উদ্ভাবনের জন্য বাজেট করেন $1 মিলিয়ন। 1965 সালে পল সি ফিশার এই কলম বাজারে আনেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা বাসায় বসেই বিভিন্ন রকমের খেলনা তৈরি করে নিতে পারো খুব সহজে। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায়, আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। তবে অবশ্যই খেলনাটি তৈরি করতে বড়দের সহযোগিতা নিতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা চাইলে বাসায় বসে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারো আকর্ষণীয় কাগজের খেলনার সাপ।
এবারে জানিয়ে দিচ্ছি এই খেলনার সাপ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো বিভিন্ন রঙের কাগজ, মার্কার, গাম, কাঁচি ইত্যাদি। চলো ছোট্ট বন্ধুরা, এবার দেখে নেব কাগজের সাপ তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে খেলনার সাপ তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ২১শে সকালের প্রতিদিনের ২১শে কুইজ। আর আজকের কুইজ হলো ২১শে সকালের আজকের আয়োজনের অজানা তথ্য সেগমেন্টের আলোচ্য বিষয় কী ছিল। দর্শক, আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন ২১শে টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউবে খুব সহজেই কমেন্ট করে। আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের ২১শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন ৮৮০২৫৫০১৪৩১৬ থেকে ২৫। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।